স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। আজ মুক্ত গণমাধ্যম দিবস, আমরা এ নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন লেখক ও গবেষক সাংবাদিক আফসান চৌধুরী, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করি। আজ মুক্ত গণমাধ্যম দিবস বলা হচ্ছে। আমি একেবারে শুরুতেই একেবারে মৌলিক একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে উন্নয়নের সম্পর্কটি কি, আপনি কিভাবে দেখেন? আমি মনে করি যে গণমাধ্যম জিনিসটা একটা উপরতলার মানুষের একটা বিষয় হিসেবে শুরু হয়েছিল যাত্রাটা, অর্থাৎ যে উপনিবেশবাদ এবং যে উপনিবেশবাদের অধীনে রয়েছে উপনিবেশবাদী, তার সঙ্গে একটা ডায়ালগের জন্য প্রয়োজন হয়েছিল। আপনি এটা বাংলাদেশের ভারতের সংবাদপত্রের ইতিহাস। আমাদের বর্তমান যুগে আমরা ৭১-এর স্বাধীনতার গণমাধ্যমকে মনে রাখি, তখনও কিন্তু আমাদের চর্চাটা ছিল, এর পূর্বেকার যদি আপনি গণমাধ্যমের চর্চাটা দেখেন, সেটা হচ্ছে যে পাকিস্তানের বিরোধিতা। অর্থাৎ আমাদের রাজনীতি আমাদের খুব মৌলিক বিষয় ছিল, এটাই ছিল আমাদের ঘরানা। ৭১-এর পরে সংকটটা তৈরি হলো যে তখন আমাদের বাহ্যিক কোনো শত্রু নাই। বাহ্যিক শত্রু না থাকলে আমরা এই অ্যাডভোকেসি জার্নালিজম থেকে অন্য কোনো জার্নালিজমে যে কীভাবে যাব, সেইটা আমরা শিখিনি বা শেখার মতো পরিবেশ ছিল না, অবস্থা ছিল না, বা আমাদের সীমাবদ্ধতা ছিল। তার ফলে আমাদের বারবার হোঁচট খেতে হচ্ছে যে আমাদের পরিচয়টা কি, আইডেন্টিটি। আপনি আরেকটু ব্যাখ্যা করবেন, মানে বাহ্যিক শত্রু নেই এই কারণে যে আমরা হয় ইংরেজের বিরুদ্ধে সাংবাদিকতা করেছি অথবা আমরা পাকিস্তানের বিরুদ্ধে সাংবাদিকতা করেছি, কিন্তু নিজেদের পক্ষে সাংবাদিকতা সবসময় কারো না কারো বিরুদ্ধে হয়েছে। এবং এই সত্য প্রকাশ যদি সাংবাদিকতার লক্ষ্য হয়, তাহলে কেন সবসময় একটা বিরুদ্ধ শক্তি লাগবে? কারণ আমাদের রাজনীতিটাই হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি, যেটা সেই জাতীয়তাবাদী। ইংরেজের বিরুদ্ধে রাজনীতি ছিল জাতীয়তাবাদী রাজনীতি, যারা গণমাধ্যম নিয়ে গবেষণা করেছেন তাদের কাছে এটা পরিষ্কার, এবং সেটা ছিল সহায়ক, সেটা ওই জাতীয়তাবাদী রাজনীতির সহায়ক। পরবর্তীতে যখন হয়েছে তখন সেটা এই পাকিস্তান বিরোধী রাজনীতি সহায়ক অথবা পাকিস্তানের পক্ষের রাজনীতি। ৭১-ও এই জন্যে পাকিস্তানের পক্ষে যারা সাংবাদিকতা করছেন সহজে করেছিল, এবং পাকিস্তানিরাই এই কারণে সাংবাদিকদের বিপক্ষে এত গিয়েছিল, এত তাদের উপরে ঝড়ঝঞ্ঝা গিয়েছিল। স্বাধীনতার পরে আমাদের সামনে শত্রুপক্ষ নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। তখন যেটা হলো যে আমরা কি আসলে এই যে সরকার আছেন তার বিরোধিতা করব, সেটা কি দেশপ্রেমিক হবে, নাকি আমরা তারা যা বলছে তার পক্ষ নেব? কিন্তু ওই ঘরানা থেকে আমাদের কিন্তু রাজনীতি, আমাদের গণমাধ্যমের রাজনীতি ৭২ থেকে ৭৫ যদি দেখেন খুব উগ্র ছিল, খুব প্রচণ্ড ছিল, এবং অনেক সময় সরকারের বিরোধিতা তারা করেছে। এবং সেটা আপনি দৈনিক বাংলা বলে একটা পত্রিকা ছিল, তার সবাইকে যেমন বদলি করে দিয়েছিল। তারপরে জাসদের যে পত্রিকাটা ছিল, যেটা আল মাহমুদ সম্পাদনা করতেন, এগুলো খুব তীব্র। কিন্তু আমরা ওই ঘরানারে এটা বিরোধিতা করছে, সরকারের বিরোধিতা, মানে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট জিনিসটা, এটা কিছুটা সবসময় গণমাধ্যমে থাকে। কিন্তু যে জিনিসটা হলো যে আমাদের এই চর্চাটা যদি আমাদের সাংবিধানিক চর্চার সাথে সাথে তাল মিলিয়ে হতো, তাহলে আমাদের আজকের এই সংকটটা হতো না। এখন যেটা গিয়ে হয়েছে যে উন্নয়নের বিপক্ষে, এখন আমি যদি বলি এই খবরটা ছাপতে হলে এটা সত্য কথা, তখন জিজ্ঞেস করবে, আচ্ছা তুমি সত্য কথা, কিন্তু এটা কি আমার উন্নয়নের পক্ষে যাবে, উন্নয়নের বিপক্ষে যাবে, দেশের ক্ষতি হবে, দেশের অসুবিধা হবে, এইটা কি জামাতের পক্ষে চলে যাবে না জামাতের বিপক্ষে চলে যাবে? একাধিক প্রশ্ন যেগুলো আসার কথা নয় একটা সংবাদপত্রের কর্মীর কাছে বা সংবাদপত্রের কাছে, সেটা কিন্তু এখন এসে দাঁড়িয়েছে। অথবা আমাদের চরিত্রটা কি ধরনের গণমাধ্যম আমরা চাই সেটা আমরা বুঝতে পারছি না। যখন গণমাধ্যম কি ধরনের চাই বুঝতে পারছি না, আমরা যে গণমাধ্যমের কোনটা স্বাধীনতা হবে। আমি জানতে চাই যে উন্নয়নের সাথে গণমাধ্যমের একটা যোগাযোগ আছে কিনা, মানে স্বাধীন সংবাদপত্রের সাথে উন্নয়নের, মানে আমি বলতে চাই যে স্বাধীন সংবাদপত্র থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয় কি, এটা অনুপস্থিত থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়, এরকম কোনো থিওরি আছে কিনা? এরকম থিওরি আছে, এবং অনেকে আপনাকে বলবেন যে যে দেশে গণতন্ত্র নাই, বিশেষ করে পশ্চিমা দেশে অনেক টাকা পয়সা ঢালে যে গণতন্ত্র হলেই উন্নয়ন হবে, কিন্তু সরাসরি প্রমাণ নিয়ে মানুষ এখন প্রশ্ন তুলছে। চীন একটা বড় উদাহরণ আমরা দেখি। হ্যাঁ, চীন একটা বড় উদাহরণ, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ায় আরো কিছু দেশ আছে। সেটা বিষয়টা হচ্ছে যে এই গণমাধ্যমটা কার এবং কি ধরনের উন্নয়নের কথা বলছে। মনে করেন চীনে যেটা হচ্ছে, চীন একটা সংকটের দিকে আগাচ্ছে, কারণ চীন যে পরিমাণ অর্থনৈতিক শক্তি সমাজে ছুড়ে দিয়েছে, এদেরকে আপনি স্বাধীনতা না দিলে ওই পুঁজিবাদকেই সফল করা যাবে না। মোটামুটি গণমাধ্যম দরকার কেন? গণমাধ্যমের ভূমিকাটা হলো অর্থনীতিকে সবল রাখা, এটা হচ্ছে মূল ভূমিকা। তো অর্থনীতিকে সবল রাখতে হলে রাজনৈতিক প্রতিষ্ঠান সবল রাখতে হয়, রাজনৈতিক প্রতিষ্ঠান সবল রাখতে হলে আপনাকে জবাবদিহিতার যে চর্চা সেটাকে সবল রাখতে হবে। এটাই তো, এই সমীকরণটা খুব সরল।
তো আমাদের দেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা তো সরকারের হাতে নাই। সরকার খুব স্বল্প সংখ্যক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সরাসরিভাবেই করে। অতএব সরকার গণমাধ্যমের ব্যাপারে যখন চোখ তুলে তাকায় কেবলমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাকায়, এটাই হয়ে গেছে আমাদের সমস্যা। আমাদের সাংবাদিকরাও তাই করে। এবং গণমাধ্যমে আলাদাভাবে যে স্বাধীনতা থাকবে এটা আমার সমাজও এখন প্রয়োজন মনে করে না। সমাজের বেশিরভাগ মানুষ গণমাধ্যম থেকে বিচ্ছিন্ন। আফসান চৌধুরী, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতি নিয়ে আমরা আবার আলোচনায় ঢুকবো। নিচ্ছি 30 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমাদের সাথে যোগ দিয়েছেন শামীম রেজা। আমি শামীম রেজার কাছেই যাচ্ছি। শামীম রেজা, আপনি আসার আগে আলোচনা করছিলাম গণতন্ত্রের সাথে উন্নয়নের সাথে স্বাধীন সংবাদপত্রের যোগটা কি, আদৌ কোনো যোগ আছে কিনা? মানে খুব পুরনো প্রশ্ন। এখন একটা হলো যে এক ধরনের মতামত প্রচলিত আছে যে একদম গণমাধ্যমের স্বাধীনতা দিলেই উন্নয়ন হয়ে যাবে। আমি একেবারে এই মতের সাথে একমত না। কিন্তু যে জিনিসটা হলো যে আপনার গণতন্ত্র যে পদ্ধতিটার কথা আমরা বলি বা যেভাবে এটাকে বুঝি, গণতন্ত্রের সাথে যে অর্থনৈতিক ব্যবস্থা জড়িত, গণতন্ত্রের সাথে যে শাসনতান্ত্রিক পদ্ধতি জড়িত এবং গণতন্ত্রের সাথে যে পরিবেশ জড়িত, অন্তত আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ফর্ম অফ ডেমোক্রেসি চিন্তা করি, সেটা হয়তো কিছু তারতম্য আছে বিভিন্ন দেশে ব্যবহারের কারণে। সেখানে স্বাধীন গণমাধ্যম থাকবে না এটা অকল্পনীয়। কারণ এই যে ৩-৪টা বিষয় বললাম যে গণতান্ত্রিক পরিবেশের সাথে ওটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি আবারও যদি বিষয়টা এভাবে স্পষ্ট করি যে গণতন্ত্র কথাটা এখন একেবারে খুব মুখের বলির মতো, খুব সহজে আমরা বলে ফেলি। কিন্তু মনে রাখতে হবে যে আমি যখন ডেমোক্রেসি বা গণতন্ত্র শব্দটা বলি, তার সাথে জড়িত নির্দিষ্ট একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে। সহজ কথায় যেটা যে ব্যবস্থার মধ্যে আমরা এখন আছি, তার একটা সামাজিক আচরণ ব্যবস্থা আছে গণতন্ত্রে, যেগুলো আমরা যেখানে গণতান্ত্রিক ভালো পরিবেশ আছে সেখানে লক্ষ্য করি। এবং তার সাথে একটা রাজনৈতিক পরিবেশ আছে এবং একটা গভর্নেন্স আছে এবং অনেক রকম ব্যবস্থা পৃথিবীতে আছে। গণতন্ত্র তার মধ্যে একটা ব্যবস্থা। এই ব্যবস্থার একেবারে আবশ্যিক অংশই হচ্ছে তখন সংবাদপত্র ছিল, তখন তার অন্য মাধ্যম ছিল না ওইভাবে, গণমাধ্যম এবং সেই গণমাধ্যমের স্বাধীনতা। এবং কোনো কোনো ক্ষেত্রে বিতর্ক হয় যে কেউ এটাকে একেবারে অ্যাবসলিউট স্বাধীনতার দিকে নিয়ে যেতে চান, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বলা হয় যে আসলে অ্যাবসলিউট স্বাধীনতা ওইভাবে সম্ভব না, এটার একটা গ্রহণযোগ্য একটা অবস্থা, একটা এক ধরনের রেগুলেশন, সেটা কোনোভাবে বাংলায় নিয়ন্ত্রণ না, একটা চেক অ্যান্ড ব্যালেন্স অবস্থা থাকতে হবে যে তুমিও যা ইচ্ছা তাই করবে না, আবার আমারও এক ধরনের দেখভাল করবার বা নীতি নৈতিকতার প্রশ্নে কিছু বলবার আমারও একটা অধিকার থাকবে। সেটা রাষ্ট্র হতে পারে, কোনো রেগুলেটরি বডি হতে পারে। কিন্তু মূল যে কথাটা আসে সেটা হচ্ছে, সেটা আমি একেবারে স্বাধীন গণমাধ্যম ইজ ইকুয়াল টু মানে সমান সমান একবার উন্নয়ন এভাবে না বলি। স্বাধীন গণমাধ্যম না থাকলে এই যে যতগুলো অবস্থার কথা বললাম তার কোনোটা তো চালানো সম্ভব না। আচ্ছা, আমি প্রশ্নটা উল্টাভাবে করি। গণমাধ্যমের স্বাধীনতা না থাকা উন্নয়নের একটা পূর্বশর্ত হতে পারে কিনা? কারণ আমরা দেখি যে সরকারকে অনেক আনপপুলার ডিসিশন নিতে হয় যদি উন্নয়ন করতে হয়। সেক্ষেত্রে এক ধরনের জনমত তৈরি করতে হয় সরকারকে, তখন সংবাদপত্রের উপর এক ধরনের দমন পীড়ন চলতে পারে, সেটা উন্নয়নের লক্ষ্যে। এই ভুল ধারণাটাই কিন্তু এখন খুব বেশি কোনো ক্ষেত্রে এটা এক ধরনের বলার চেষ্টা করা হয় বা যুক্তি দেবার চেষ্টা করা। এখানে আফসান ভাই আছেন আর বলতে পারবে এটা একেবারে খোঁড়া যুক্তি। যে কোনো সরকারকে কিছু আনপপুলার সিদ্ধান্ত নিতে হয়। ওইদিকে জর্জ বুশ সাহেবকেও একসময় কিন্তু যুদ্ধ করবার মতো অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে তার অনেক দলের মতের বা তাদের যে ব্যবস্থা আছে তাদের বিরুদ্ধে গিয়ে। টনি ব্লেয়ারকে একই কাজ করতে হয়েছে। আমি খুব বড় জায়গা থেকে উদাহরণগুলো দিচ্ছি। তো এই জনপ্রিয় কাজটা করবার মানে অজনপ্রিয় কাজটা করবার জন্য তাকে বিবিসির প্রসঙ্গ আলাদা, সেটা আমি পরে আসছি। ওই পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংকে হয়তো সে কিছু বিধিনিষেধ আরোপ করতে পেরেছে, কিন্তু ব্রিটেনের সমস্ত পত্রিকাকে সে নিশ্চয় করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রে সে হয়তো তার সাথে ভালো সম্পর্ক আছে। সিএনএন, আপনারা জানেন যে মার্কিন গণমাধ্যমগুলো এমনি মার্কিন পররাষ্ট্রনীতি সাধারণত বাইরে যায় না, সেটা আলাদা একটা ট্রেডিশনের ব্যাপার। কিন্তু সে তো সমস্ত মার্কিন গণমাধ্যমকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের যে মত প্রকাশের যে জায়গাগুলো আছে গণমাধ্যম ভিত্তিক, সেখানে তো মুখ বন্ধ করতে পারেনি তাদের। এখন অজনপ্রিয় শব্দটা হয়তো সঠিক না, অর্থাৎ সরকারকে কখনো পপুলার যে বিশ্বাস আছে, ধারণা আছে, পলিসি আছে, তার বাইরে অবশ্যই সিদ্ধান্ত নিতে হয়। উন্নয়ন সবসময় স্ট্রেট ফরওয়ার্ড না, তার অনেক রকম ধরনের সিদ্ধান্ত থাকে। তার অর্থ কিন্তু এই না যে গণমাধ্যমে কোনো না কোনো ফর্মের ডিবেট হবে। আমরা যে কথাটা বলছি যে আমরা তোকে অ্যাবসলিউট স্বাধীনতার কথা বলছি না, আমি এই জন্য এই ব্যাপারটা স্পষ্ট করি। অ্যাবসলিউট স্বাধীনতা কোথাও নাই। এখন আমাদের সংবিধানে হয়তো ওই
মত প্রকাশ করা যাইবে, কিন্তু বলে হয়তো 20টা তালিকা আছে, কোন দেশে হয়তো তালিকা 2টো বা কোন দেশে 1টা, কোন দেশে তো একেবারে লিখিতই নাই, কিন্তু একটা কনভেনশন তো সেখানে চলে যে এইটা তুমি না করলে ভালো হয়, সেটা আমরাও মেনে নিচ্ছি এবং আমাদের তো আরো লিখিত আছে। কিন্তু অজনপ্রিয় সিদ্ধান্তের জন্য তো আমি সমস্ত ফ্রন্ট বন্ধ করার আমার প্রয়োজন নেই, আমার বিতর্ক হোক না। আপনি চান যে একটা মুক্ত বিতর্কের পরিবেশ সব সময় থাকুক। আমি ধরে নিই আমি একটা রাজনৈতিক অজনপ্রিয় সিদ্ধান্ত নেব, তো আমার পক্ষেরও তো কিছু লোক আছে, আমার পক্ষে যুক্তি দেবার মতো তো সিভিল সোসাইটির লোক আছে, আমার পক্ষে যুক্তি দেবার মতো তো আমার দলেও তাত্ত্বিক আছে, আমার মতের যুক্তি দেবার জন্যও তো উন্নয়ন বিশেষজ্ঞ আছে। লেট দেম কাম ফরওয়ার্ড। তারা যারা ভিন্ন মত পোষণ করে তার সাথে বসুক। আমি যদি আজকে মনে করি যে আজকে পরবর্তী 1 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, এটাই আমার অজনপ্রিয় সিদ্ধান্ত, তাহলে বিদ্যুৎ কেন থাকবে না এই সিদ্ধান্ত যারা নেবেন। বিদ্যুতের প্রসঙ্গেই বলে আমাদের কিন্তু আইন করতে হয়েছে যে বিদ্যুৎ ব্যবস্থাকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নেয়ার জন্য। আমি বিদ্যুতের আলোচনায় বিদ্যুতের সময় আমরা প্রশ্ন তুলতে পারবো না প্রকল্পগুলোর ব্যাপারে, আমাদের কিন্তু আইন আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি উদাহরণ হিসেবে বলছি যে সেক্ষেত্রে যদি আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়, তাহলে এই সিদ্ধান্তের পক্ষেও তো কিছু আর্গুমেন্টস আছে, সেটা যেই নিক, যে কর্তৃপক্ষই নিক না কেন আর যে সরকারই নিক না কেন, তার পক্ষে তো একটা যুক্তি আছে। তো সেই যুক্তি নিয়ে আমরা আসি, সেই যুক্তি নিয়ে আমি গণমাধ্যমে হাজির হই, আমি পত্রিকায় লিখি, আমি টেলিভিশনে বলি, আমি রেডিওতে শোনাই, আমি অনলাইনে সেটা নিয়ে ডিবেট করি, আমার তো কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি আসলে যে জিনিসটা হচ্ছে ওই যে ঘুরে ফিরে আমরা পশ্চিমে সেই জন স্টুয়ার্ট মিলের কথাই বলতে হয়। আপনার যে ব্যক্তিরা এই ধারণাগুলো তৈরি করেছিলেন সেই ব্যক্তিদের মূল বক্তব্যটা ছিল, সেটা মেডিসনের কথা ধরি, জন স্টুয়ার্ট মিলের কথা বলি বা জন মিল্টনের কথা বলি, যে দেখো কথা বলতে দিলে একটা সুবিধা যেটা হয়, লিখতে দিলে একটা সুবিধা যেটা হয়, এটা পাবলিক গুডে কন্ট্রিবিউট করে। তোমার আপাতভাবে অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু একটা সময় পরে তুমি দেখবে যে এটা একটা ভালো কাজে আসে। এবং আমরা এই যে কথায় কথায় পাবলিক স্ফেয়ার বলি গণমাধ্যমকে, সেটারও কথা কিন্তু তাই, যে তুমি যদি একটা রেশনাল আর্গুমেন্টসের জায়গা তৈরি না করে দিতে পারো, একটা ক্রিটিক্যাল আর্গুমেন্টসের জায়গা না তৈরি করতে পারো, যেটা এক ধরনের আপনি বলতে পারেন এই যে বাজারের চাপ, সরকারের চাপ বা অন্য চাপ, এর বাইরে থেকে সেটা মতামত দেবে। এখন আমি গণমাধ্যমের বাইরে গিয়ে কোথায় কাজটা করতে পারবো? আমার তো, আমি যদি ব্যক্তি হিসাবে ধরি যে আমি একজন ব্যক্তি বা আফসান ভাই একজন ব্যক্তি, আমাদের তো ক্ষমতা নাই, আমাদের তো ওই প্রভাব রাখার ক্ষমতা খুব সীমিত। আমি একটু আফসান ভাইয়ের কাছে আসি। আফসান ভাই, আপনি কথাটা শুরু করেছিলেন যে আমাদের স্বাধীনতার পরে আমাদের সংবাদপত্রের একটা শুরু হয়েছিল অ্যান্টি স্ট্যাবলিশমেন্টের একটা জায়গা থেকে, ওই সময়কার পত্রপত্রিকা, গণশক্তি। আপনি কি মনে করেন এখন অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট সেই অবস্থান ধরে রাখতে পারছে গণমাধ্যম? আমি বলছিলাম যে ধারাবাহিকতায় গণমাধ্যম শুরু হয়েছে অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট হিসেবে, সেটা উপনিবেশ যুগে, পাকিস্তান যুগে এবং বাংলাদেশের যুগে এটা হয়ই সবসময়, যেহেতু তারা জবাবদিহিতার অংশের মানুষ। তো বর্তমানে যে অবস্থাটা দাঁড়িয়েছে, এটা কিন্তু আমাদের দেশের ইতিহাসে এরকম হয়নি, যেখানে জনগণের স্বল্প সংখ্যক মানুষ গণতন্ত্র বা গণমাধ্যমের স্বাধীনতা পছন্দ করে, বেশিরভাগ মানুষ করে না। এবং আমার কাছে যেটা মনে হয়, আপনি সংবাদপত্রে যারা কর্মী তারাও কিন্তু গণতন্ত্রের সাংবাদিকতা স্বাধীনতা পছন্দ করে না। যেটা তারা পছন্দ করে সেটা হচ্ছে যে আমার দলের স্বাধীনতা। অতএব যে কারণে তারা মনে করে দলীয় পরিচয় নিজেদের আগেই শনাক্ত করে, দলীয় পরিচয় না হলো দলীয় অবস্থান বা অংশের অবস্থান, এটাই তাদের কাছে প্রধান। এবং আমি এটা বেশি করে গত কয়েক বছরে এই তরুণ সাংবাদিক যখন আমার সঙ্গে কথা বলেছে, আমাকে একজন সরাসরিভাবে বলেছে যে আপনাদের যুগের নিরপেক্ষ সাংবাদিকতায় আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি এটা আমরা একটা যুদ্ধের মধ্যে আছে, এই যুদ্ধে আপনারা যেমন মুক্তিযুদ্ধের সময় তো গণতন্ত্রের কথা, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেনি, এখন কেন আপনারা বলতে এসেছেন? তো আমি মনে করি যে যুদ্ধের মধ্যে আছে, এই যুদ্ধে আপনারা যেমন মুক্তিযুদ্ধের সময় তো গণতন্ত্রের কথা, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেনি, এখন কেন আপনারা বলতে এসেছেন? তো আমি মনে করি যে একটা বৃহৎ জনগোষ্ঠী যখন স্বাধীনতার কথা চায় না, এবং আপনার সমাজ মূলত স্বাধীনতা বিরোধী, আপনার রাষ্ট্রযন্ত্র যখন জবাবদিহিতা বিরোধী, এবং আপনার যে পুঁজি আহরণ ব্যবস্থা যে কারণে গণমাধ্যম তৈরি হয় সেটাও যদি জবাবদিহি নয়, তাহলে আমাদেরকে পুরনো যে ভাবনা দিয়ে বা পুরনো যে বিশ্লেষণ দিয়ে আমরা গণমাধ্যমের স্বাধীনতা যে ভূমিকা, যেটা স্বামী বলছিল, সেটাকে আসলে বাংলাদেশের ক্ষেত্রে চলে কিনা সেটা নিয়ে আমাদের ভাবা দরকার। কারণ আপনি তো জানেন না যে একটা গণমাধ্যম করতে কত টাকা লাগে, তো সেই টাকা লাগলে তো সেই মানুষটা সেই পরিমাণ ট্যাক্স দেয় কিনা এটা তো আমাদের দেখা দরকার, আমরা সেটা দেখি না। আজকে বোধহয় কয়েকটাই লেখা বের হয়েছে যে আমরা কোন কোন সেক্টর যারা বিজ্ঞাপন দেয় তাদেরও দেখি না। আমাদের সাংবাদিকরা, গণমাধ্যমের অনেক কর্মী আছে যারা মনে করে যে দলের কথাটা তুলে ধরলেই সংবাদপত্রের স্বাধীনতা
রক্ষিত হয়। এরকম যখন পরিস্থিতি, তাহলে আপনাকে আপনার উন্নয়ন, যে কথাটি আপনি শুরু করেছেন, আমি উন্নয়নটা একটু বড় অর্থে দেখব, যে অর্থনৈতিক কাঠামোতে আপনি কাজ করছেন সেখানে এইটার প্রয়োজন নেই। আপনার গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োজন, গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োজন নেই বলছেন আপনি? নেই। আপনার যেই অর্থনৈতিক কাঠামো আমরা এখন অনুসরণ করছি, সেই যে অর্থনৈতিক ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থা করছি, তাতে স্বাধীনতার প্রয়োজন। স্যাটায়ার করে বলছেন না, আমি পুঁজির সঙ্গে অবস্থান করি, আমি অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে করি। আমি মনে করি আপনার দেশের বড় লোক যারা হচ্ছে, আমি যে বিষয়টা বলি, যে আপনি একটা প্রসঙ্গে অলরেডি ঢুকে পড়েছি আমরা, মনে হচ্ছে যে পত্রিকার সংবাদপত্রের সেলফ সেন্সরশিপ, আমরা এই বিষয় নিয়ে সেন্সরশিপ বলবো কিনা আমি জানি না। আমি যদি এখন স্বাধীনভাবে একটা কথা বলি, যেন মনে করেন সরকারের বিপক্ষে যাচ্ছে, কোনো দলের বিপক্ষে যাচ্ছে, আমি যদি একটা বুদ্ধিমান সাংবাদিক হই, এবং বাংলাদেশে বুদ্ধিমান সাংবাদিকের সংখ্যা অনেক, আমি বলবো না। কারণ কি, আমি যেসব জায়গায় চাই আমাকে দাওয়াত করা হোক, যেসব জায়গায় আমাকে চাই আমাকে যেতে বলা হোক, আমি সেই জায়গায় দাওয়াত পাবো না। ভাই, আপনার পয়েন্ট আমি বুঝতে পেরেছি। আমরা এই আলোচনা জারি রাখবো একটা ব্রেকের পর। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বাংলাদেশ এখন আমাদের সাথে রাজধানীর বাইরের তিনটি পত্রিকার তিনজন সম্পাদক যোগ দিচ্ছেন। এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দৈনিক সানশাইনের সম্পাদক তৌসিকুল ইসলাম বকুল। তৌসিকুল ইসলাম বকুল, আপনার কাছে আমার প্রশ্ন, ঢাকার বাইরের একটি সংবাদপত্র হিসেবে আপনার সংবাদপত্র সার্কুলেশন কেমন, কাটতি কেমন, এবং এটা একটা ব্যবসায়িক বিজনেস ভেঞ্চার হিসেবে আপনি এটা দাঁড় করাতে পেরেছেন কিনা? ব্যবসা কেমন করে পত্রিকাটি? জনাব বকুল। জি, ব্যবসা দিক থেকে জি বলছি, ব্যবসার দিক থেকে অবশ্যই আমরা সফল হয়েছি, এবং আমাদের যথেষ্ট কাটতি রয়েছে, এবং এটি কি লাভজনক পত্রিকা? সানশাইন ইতিমধ্যেই তার গ্রহণযোগ্যতা তার পাঠকের কাছে, এটি লাভজনক ওই অর্থে বলা যাবে না। তার মানে রাজধানীর বাইরে কোনো পত্রিকায় সেভাবে জনক নয়। আপনাদের ফলে আমাদেরকে প্রতিনিয়তই কাঠখড় পোড়াতে হয়। সরকারি বিজ্ঞাপনগুলো প্রত্যাশা করতে হয়, আর বেসরকারি বিজ্ঞাপনের হার তো অত্যন্ত নিম্নমানের, তার ফলে ওগুলো দিয়ে সংবাদপত্র চালানো খুবই মুশকিল। মূলত সরকারের পৃষ্ঠপোষকতাই আমাদেরকে দাঁড় করিয়ে রাখছে, এটি হচ্ছে মূল বিষয়। আর রাজশাহীতে এখনও সেভাবে বেসরকারি পর্যায়ে বিজ্ঞাপন দাতা গড়ে ওঠেনি। জনাব বকুল, আজ আমরা একটি প্রতিবেদন দেখেছি, যে প্রতিবেদনে বলা হচ্ছে যে সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র, সরকার এবং সরকারি দল তারা সবচেয়ে এগিয়ে। ঢাকার বাইরে একটি মফস্বল এলাকায় সাংবাদিকতা করতে গিয়ে রাষ্ট্রযন্ত্রের কিরকম নিপীড়নের মুখে পড়তে হয় আপনাদের সাংবাদিকদের? সাংবাদিকদের প্রতিনিয়তই যে কোনো রাষ্ট্রযন্ত্র তো বটেই, এমনকি যারা বিরোধী পক্ষও রয়েছে তারাও বিভিন্নভাবে গণমাধ্যম কর্মীদেরকে নির্যাতন করে থাকেন। এমনকি প্রভাবশালী ব্যক্তিরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। তার ফলে গণমাধ্যম কর্মীরা প্রতিনিয়তই সকল পক্ষের কাছ থেকেই হামলা, মামলা, সব ধরনের নির্যাতনেরই শিকার হচ্ছেন। এবং রাজশাহীতে সাম্প্রতিক সময়ে কজন গণমাধ্যম কর্মীকে নাশকতামূলক মামলাও দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, যেটি কোনোভাবেই কেউই মেনে নিতে পারছে না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে যিনি স্বাধীনতার পক্ষের ব্যক্তি হিসাবে পরিচিত তেমন একজন গণমাধ্যম কর্মীকে নাশকতার মামলা, বিশেষত বাস পোড়ানোর মামলা দেওয়া হয়েছে। এটি যে কত বড় হাস্যকর বিষয় তা না বললেই নয়। তো এমন ধরনের ঘটনা হচ্ছে, এবং এটি আমার তো মনে হয় যে গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে এটি বড় ধরনের প্রতিবন্ধকতা। সম্পাদক তৌসিকুল ইসলাম বকুল, আপনাকে ধন্যবাদ।
এ পর্যায়ে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা। অপূর্ব শর্মা, আমি একই প্রশ্ন আপনাকে করব। আপনার পত্রিকার সার্কুলেশন কেমন এবং এটা একটি ব্যবসায়িক উদ্যোগ হিসেবে আপনি দাঁড় করাতে পেরেছেন কিনা আপনার পত্রিকাকে? রাজশাহী দিছে। জনাব অপূর্ব শর্মা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কাছে প্রশ্ন, আপনার পত্রিকাকে একটি ব্যবসায়িক উদ্যোগ হিসেবে আপনি দাঁড় করাতে পেরেছেন কিনা? অবশ্যই, কারণ হচ্ছে যুগবেরী আজকের পত্রিকা না, যুগবেরী 1930 সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। এটা এশিয়ার অন্যতম একটি আঞ্চলিক সংবাদপত্র। এবছর 85 বছরে পা দিয়েছে। তো যুগবেরী সিলেটের মুখপত্র বলা হয়, যুগবেরীকে সিলেটের মুখপত্র এবং প্রগতিশীলতার মুখপত্র। আমরা সব সময়ই অন্যায়, অবিচার, অসঙ্গতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি এবং আমরা এই যুগবেরী পত্রিকা একটি গ্রহণযোগ্য পত্রিকা। একটি আঞ্চলিক পত্রিকা হিসেবে আপনার সাংবাদিকদের বাড়তি কি রকম চাপের মুখে পড়তে হয়? আসলে চাপ নিলেই চাপ, কিন্তু চাপ যদি না নেন তাহলে এতটা চাপ না। আপনি যদি সৎ থাকেন, আপনার মধ্যে যদি সাহস থাকে, আপনার মধ্যে যদি সততা থাকে, তাহলে আপনি কাজ করতে পারবেন। জনাব অপূর্ব শর্মা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে যোগ দিচ্ছেন বরিশাল কাগজের সম্পাদক ইসমাইল হোসেন নেগাবান। ইসমাইল হোসেন নেগাবান, আপনার পত্রিকার সার্কুলেশন কেমন এবং আপনার পত্রিকা ব্যবসায়িক উদ্যোগ হিসেবে আপনি দাঁড় করাতে পেরেছেন কিনা? জনাব নেগাবান, আপনার পত্রিকার সার্কুলেশন কেমন আমি জানতে চাই। আপনার পত্রিকা কি নিজের খরচে নিজে চলতে পারে নাকি এটাকে সাবসিডি দিতে হয়? জনাব নেগাবান, আপনার পত্রিকা নিজের আয়ে চলতে পারে? জনাব নেগাবান, জনাব নেগাবান, জনাব নেগাবান, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আমরা এই শব্দের সংযোগ স্থাপন করতে ব্যর্থ হয়েছি। আমরা আলোচনায় ফিরি। যে আলোচনাটা আমরা কিছু দূর এগিয়ে নিচ্ছিলাম সেটা হচ্ছে যে এই প্রসঙ্গটা এসেই গেল যে পত্রিকাগুলোর, সংবাদপত্রের নিজস্ব সেলফ সেন্সরশিপ, এটার একটা ব্যাপার থাকে। পত্রিকা, সাংবাদিকতা সব সময় সবকিছু চ্যালেঞ্জ করতে পারে না, অনেক সময় নিজেরাই গুটিয়ে নেয় নিজেদের। হ্যাঁ, আপনি কি মনে করেন, আপনি এটার সাথে একমত? অনেক ক্ষেত্রে পারে না। একটা হলো যারা গণমাধ্যমে সরাসরি কাজ করেছে যারা জানে সব কথা বলা যায় না, এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। বিষয় সংকটটা সেখানে না, একটা তো আইনই আছে, সব কথা আমরা বলতে পারবো না। সংকটটা হলো যে আপনার একটা গণমাধ্যমের স্বাধীনতা একজন ব্যক্তি কিন্তু নিয়ন্ত্রণ করে না, একজন মানুষ এটার দায়িত্ব নেই। আপনি যে একটা তথ্য দেবেন কি দেবেন না, এটা নির্ভর করে অনেকটা, প্রথমত নির্ভর করে আপনার পত্রিকার পলিসি, যেটা নির্ধারণ করেন আপনার মালিক। দ্বিতীয়ত থাকে যে আপনি আজকাল যেটা ক্রমেই যেটা হচ্ছে যে আপনার যে বাজারটা হয় সেটা সবার মধ্যে বাজারের পত্রিকা সীমিত, বরং বিশেষ বিশেষ অংশের জন্য নিশ মার্কেট অনেকগুলো হয়ে গেছে। আপনি পত্রিকা পড়লে আমি এইটাকে এই পত্রিকার জন্য পড়বো, এটাকে এই দলের লোক পড়ে আমি সেটা পড়বো। এইগুলো যখন হতে থাকে তখন আপনি ওই বাজারকে, ওই বিজ্ঞাপনকে এবং ওই আপনার পাঠক বলেন বা শ্রোতা বলেন তাদেরকে রক্ষা করার জন্য আপনি সীমিত করে ফেলেন। তো সেটাকে সেলফ সেন্সরশিপ বলবেন না টিকে থাকার কৌশল বলবেন আমি বলতে পারবো না। কিন্তু বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনি গণমাধ্যমই তো মোটামুটি, আমি যেহেতু করাপশন নিয়ে কিছুটা গবেষণা করেছি, গণমাধ্যমই তো খবরগুলো দিয়েছে, এটা তো সরকারের কাছ থেকে আসে। ঠিক। এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এই যে গণমাধ্যম চুরি বাটপাড়ির ঘটনা যেগুলো ঘটে সেগুলোর তো বিচার হয় না। আপনার সমাজে, আপনার দেশে যেই সব অসৎ কর্মকাণ্ড হয় তারাই বড়লোক হয়। বাংলাদেশে বড়লোক হতে গেলে কি করতে হয় বড়লোকরা ভালোভাবে জানে।
বাংলাদেশের গণমাধ্যমের মালিক যারা, তারা ওই অংশ থেকেই আসে। অতএব সে তার স্বার্থ রক্ষা কেন করবে না? সে ওই যে গণমাধ্যমের যে সাংবাদিক, তাকেও সে একই শিক্ষাটা দিচ্ছে যে হ্যাঁ, আমি স্বার্থ রক্ষা করতে হলে আমাকে এভাবেই করতে হবে। পাঠকও সব কিছু জানতে চায় না। আপনি যদি একটা সূচক বাংলাদেশে আসলে আমি জানতে চাই যে সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নটা সবসময় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে সংবাদপত্র কতটা তথ্য দিতে পারে সেই মাপকাঠিতে মাপা হয়। বলছি না, আমি বলি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। আমি একবার 20টা চুরির কেস পেয়েছিলাম। 20টা চুরির কেস পাওয়ার পরে আমি নিয়মিতভাবে 1, 2, 3, 4 করে ছাপাচ্ছি। যখন এটা চুরির কেস মানে দুর্নীতি? হ্যাঁ, দুর্নীতি। এটা শিল্প ব্যাংক বলে একটা ব্যাংক ছিল, সেই শিল্প ব্যাংক। আচ্ছা, আমার একটা পর্যায়ে চলে গেল যে আমার আত্মীয় স্বজনরা বলা শুরু করলো যে তুমি ওই দিন ওই খবরটা আর দিও না। তার মানে ভেতর থেকে আমাকে এসে যখন ঘুষ সাধলো, তো এটা তো আর সরকার না, সরকার তো বলেনি যে আমাকে চুরি করতে হবে। কিন্তু যখন আমার মনে হচ্ছে আমাদের এরশাদ সরকারের একটা মামলায় না, একটা ঘটনায় উনি জড়িত ছিলেন বোধহয়, ওই লেন্স, আর্টিফিশিয়াল লেন্সের, ওইটা যখন হলো সরকার তখনই কিন্তু মুভ করলো। সরকার অফিস রেড করলো, এ করলো, ও করলো। অতএব বোঝা যাচ্ছে যে সরকার আলাদা কোনো সুবিধাভোগী মানুষ না, ব্যবসায়ী আলাদা কোনো সুবিধাভোগী মানুষ না। বাংলাদেশে কেন যে কোনো জায়গাতেই সরকার, ব্যবসায়ী আর অন্যান্য যারা সবল মানুষ আছেন, তারা একটা হয়েই কাজ করেন। আপনি গণমাধ্যমের কর্মী হয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, হয় আমি কিছুদিন চাকরি করে এটাকে ছেড়ে চলে যাবো, কারণ আমি এরকম ছেড়ে চলে গিয়েছিলাম, আর অথবা আপনি হাত মেলাতে পারেন। হাত মেলাবার সুযোগটা অনেক বেশি। গণমাধ্যমে এখনো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাই যায়, যারা অন্য জায়গায় ভালো চাকরি পায় না তারা যায়। আমি সারাদিন এটা শুনতে পাই, যেন বহু মানুষ আমার কাছে চাকরির কথা বলে, এখানে কিছু নাই, এখানে এই নাই। কিন্তু যারা সুবিধার জায়গাটা ধরে ফেলতে পেরেছে, তারা এটাকে একটা পথ যেটা দিয়ে আরও সুবিধা পেতে পারে। এবং বর্তমান সরকার, ক্ষমতাবান মানুষ, অবস্থাপন্ন মানুষ, তারা প্রত্যেকে সবল গণমাধ্যম কর্মীকে সুবিধা দিতে সবসময় প্রস্তুত। অথবা আপনাকে এটাকে আলাদাভাবে না দেখে দেয়া নেওয়ার সম্পর্ক হিসেবে দেখলেই ভালো হয়। আফসান চৌধুরী, আমরা আলাপ জারি রাখবো একটি বিরতির পর। আমরা এ পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। শামীম রেজা, আমরা যে প্রসঙ্গটা শেষ করেছিলাম সেই প্রসঙ্গটাতেই থাকতে চাই, সেলফ সেন্সরশিপ মিডিয়ার। দেখা যাচ্ছে যে মিডিয়া, গণমাধ্যম তার ব্যবসায়িক স্বার্থের পরিধির মধ্যে থাকতে চায়, তার বাইরে যেতে পারে না। আপনি কোনো যোগ করবেন? মানে যে আফসান ভাই যে পেন্ডোরাস বক্স খুলে দিয়েছেন, সেই আলোচনা করতে গেলে এর কিছু সম্প্রসারিত অংশ লাগবে, যে অনুষ্ঠানে বাকি অংশ আবার দেখুন 3 পর্বে। এটা এত মৌলিক একটা বিষয়। দেখেন, দুটো জিনিসকে আমি এর আগে একাধিক অনুষ্ঠানে বলেছি যে সেলফ সেন্সরশিপ এবং সেলফ রেগুলেশন দুটো আলাদা জিনিস। আর তার সাথে আফসান ভাইয়ের আলোচনা থেকে আমি আরেকটা শব্দ অনেকক্ষণ চিন্তা করলাম, যে বাস্তব পরিস্থিতির নিরিখে এরকম দাঁড় করানো যায় কিনা, যে একটা হচ্ছে বাস্তব পরিস্থিতির নিরিখে, একটা হচ্ছে সেলফ সেন্সরশিপ, আর একটা হচ্ছে সেলফ রেগুলেশন। তিনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আমরা যে আলোচনা করছি বোঝার জন্য। এখন একটা হলো সেলফ সেন্সরশিপ, এটা যে কোনো প্র্যাকটিসে বলি, কনসেপচুয়ালি বলি, এটা নেতিবাচক, যে আমি নিজেই আগে থেকে। আমি সেলফ সেন্সরশিপ বলতে চাই না, আমি বলতে চাই গণমাধ্যম কনসিল করে, গোপন করে তথ্য ব্যবসায়িক স্বার্থে। না, আমি ওই কাজে ওই আলোচনাতেই আছি, যে মানে 3টা স্তরে আমি দেখি। যে একটা হচ্ছে যে সে সেলফ সেন্সরশিপ, তাকে বলা হচ্ছে না, তাকে কোনো কর্তৃপক্ষ কোনো অ্যাডভাইসও করেনি, ফোনও করেনি, থ্রেটও দেয়নি, কিচ্ছু না। আমি নিজে থেকেই মনে করছি যে এই কথাটা যদি আমি আজকে না বলি তাহলে সম্ভবত একটু ভালো হয়। এই ভালোর সীমানা এখন এতদূর বিস্তৃত, রাষ্ট্রীয় আনুকূল্য থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক, আমি যেখানে চাকরি করছি, আচ্ছা আজকে যদি সেখানে একটা ঘটনা ঘটে, আমি এখানে বসে চিন্তা করব কি দরকার শুধু শুধু সহকর্মীদের সাথে, কর্তৃপক্ষের সাথে ঝামেলায় যাওয়ার, আমি ধরি মাছ নাচি পানি করে একটা চলে যায়। এটা আমি মনে করি একটা সেলফ সেন্সরশিপ। এখন এটা আমার করার, সাংবাদিক যিনি পাবলিক গুড সাপ্লাই করছেন, তথ্যের মতো জিনিস সাপ্লাই করছেন, যার কাছে ইনডেপথ ইনভেস্টিগেশনের দায়িত্ব আমি দিচ্ছি। আজকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সাংবাদিকতা, সেটা হলো যে অনুসন্ধানী প্রতিবেদন। আপনি যদি এই ইউনেস্কোর এই বছরের প্রতিপাদ্য দেখেন, যে সে থ্রাইভিং জার্নালিজম বলছে, সে কিন্তু আর স্ট্রেট জ্যাকেট নিউজের উপর জোর দিচ্ছে না, সরাসরি ওগুলো নিয়ে তার মাথা ব্যথা নেই, ওটা এখন সিটিজেন জার্নালিস্টও করতে পারে। তার আগ্রহ হচ্ছে মোর যেটা গভীরে গিয়ে, সে গভীরের জায়গায় আমি বহুভাবে সেলফ সেন্সরশিপ করতে পারি, আমি অনেক সুযোগ সুবিধা পেতে পারি। আর যে কথাটা উনি বলছেন বা আপনিও বলছেন, সেটা তো ভাই শুধু আর এখন ইনভেস্টরকে দোষ দিয়ে লাভ নেই, শুধু বিনিয়োগকারীকে আগে আমরা চিনতাম যে আরে বিনিয়োগকারীর স্বার্থ দেখে, এখানে বিনিয়োগকারী, এখানে বাজার,
এখানে যিনি পড়েন বা শোনেন বা আমার টেলিভিশন দেখেন তার স্বার্থ আমাকে দেখতে হচ্ছে, এখানে বিজ্ঞাপনের বিষয় আমাকে দেখতে হচ্ছে, এবং এর বাইরে সমাজে আরো অনেক স্টেক হোল্ডার তৈরি হচ্ছে, বোথ ফর্মাল এবং ইনফর্মাল, এবং এর মধ্যে স্টেট অ্যাক্টরস আছে, এর মধ্যে নন স্টেট অ্যাক্টরস আছে। এতগুলো জিনিসের ক্ষেত্রে তারা যে সবাই আমাকে প্রত্যক্ষভাবে একেবারে আমাকে কোনো হুমকির মুখে ফেলছে তা কিন্তু না, তারা প্রত্যক্ষভাবে আমাকে চাপ দিচ্ছে তা কিন্তু না, এটা পরোক্ষও হতে পারে। কিন্তু আমি সচেতনভাবেই অনেক সময় এই জিনিসগুলোকে এড়িয়ে যাই, এবং এটা যখন করতে যাই তখন এটা সেলফ সেন্সরশিপের আর একটা ধাপ। শুধু মালিকানার ওই মালিকের যে বিনিয়োগ করেছে তাকে দই দিয়ে লাভ নেই, আমি নিজেই কাঠামোটা ওর মধ্যে একটা নির্মাণ করছি, এবং আমাদের সামাজিক বাস্তবতা এরকম হয়েছে যে ওই পরিধিটা বাড়ছে ক্রমশ। আর এর উল্টা আমি সেলফ রেগুলেশনকে যেভাবে দেখতে চাই সেটা হলো যেভাবে আমরা আন্তর্জাতিকভাবে একটা স্ট্যান্ডার্ড ফর্মে বলি যে তুমি জানবে কোনটা সঠিক আর কোনটা সঠিক সেটা একটা না। ঔচিত্যবোধের একটা ঔচিত্যবোধের কাঠামো থাকে। যেমন আপনি যদি অনলাইনের কথা আসেন, যে এখন ভাই অনলাইন তোমাকে দিয়েছে, তোমার ওইভাবে নিয়ন্ত্রণ, আপনি জানেন যে অনলাইনে একটা বড় প্রসঙ্গ, আমরা আমরা পরে এই নিয়ে হয়তো তাহলে কথা আলাপ বলবো, করব, কিন্তু এই একটা প্রসঙ্গেও যদি বিরতি বলি, নিয়ে আসি আমি। নিশ্চয়ই। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আফসান চৌধুরী, আমরা এখন পত্রিকা সংবাদপত্র নিয়ে আলোচনা করলে আর ট্রেডিশনাল ফিজিক্যাল পত্রিকার মধ্যে আর সীমাবদ্ধ থাকতে পারি না। আপনি দেখেন এখন ঢাকা শহর থেকে 3000-এর বেশি অনলাইন নিউজ পোর্টাল বের হয়। ফলে আমরা যখন সংবাদপত্র নিয়ে কথা বলি তখন আসলে ডিজিটাল ফরম্যাটের সংবাদপত্রের কথাও আমাদের ভাবতে হয়। সমস্যা হলো এই পুরো 3000 পোর্টাল, নিউজ পোর্টালের নিয়ন্ত্রণের কোনো রকম নিয়ন্ত্রণ নেই, সরকারি নিয়ন্ত্রণের কাঠামো নেই। আপনি কি মনে করেন এটার যে কন্টেন্ট প্রতিদিন জেনারেট হচ্ছে, অজস্র কন্টেন্ট, এগুলো নিয়ন্ত্রণের কোনো একটা ব্যবস্থা থাকা উচিত? এখানে দুটো বিষয় আছে, খুব সংক্ষেপে বলছি। এক হচ্ছে যে সবচেয়ে বেশি পঠিত অনলাইন পত্রিকাগুলো হলো যেগুলো হচ্ছে মূল পত্রিকা, অর্থাৎ সবচেয়ে বেশি পঠিত যদি মনে করেন একমাত্র যেটা কেবলমাত্র অনলাইন আছে হলো বিডি নিউজ 24, বাংলা নিউজ 24, এই দুইটা পত্রিকা, এরা শুধুই অনলাইনে আছে। কিন্তু তারপরে আছে প্রথম আলো, তারপরে যুগান্তর, তারপরে আরো যারা কিন্তু এর বাইরে অজস্র আছে, বলছে যে এরাই কিন্তু মার্কেটটা মূলত দখল করে আছে। আপনি যদি ওই অনলাইনের যে পত্রিকায় যারা ওই জগতের মানুষ তাদেরকে জিজ্ঞেস করবেন, ওরা বলবে যে এগুলো কেউ পড়ে না, এগুলো 50টা হিট, 100 হিট, 200 হিট। এটা মূলত মালিকের একটা ইগোর কারণে হচ্ছে বা মানুষের মত প্রকাশের একটা ইচ্ছা থেকে হচ্ছে। কিন্তু আপনি যে নিয়ন্ত্রণের কথা বলবেন অনলাইনকে, আপনাকে এমন কোনো নিয়ন্ত্রণ আপনি আইন করে করতে পারবেন না যেটা আপনি সাধারণভাবে আমরা যেটা মনে করেন টেলিভিশন পত্রিকা বা প্রিন্ট পত্রিকায় যেটা হচ্ছে না। অনলাইনের অসুবিধা হচ্ছে অনলাইনকে আটকানো প্রায় পৃথিবীর কোনো জায়গায় যায় না, এবং সেটার পিছনে আপনি বলছেন যে ফিজিক্যালি সম্ভব কি সম্ভব না, কিন্তু থাকা উচিত কি উচিত না? না, আমি মনে করি যে আমার একটা মানুষের যে একটা সেন্সরশিপ, আপনি যেটাকে সেন্সরশিপ বলছেন, আমি যেটাকে রেগুলেশন বলছি, এটা কিন্তু তৈরি হয় সামাজিক ভাবনা থেকে। কিছু সংখ্যক মানুষ হবে এর বিরোধিতা করেছে, কিন্তু বেশিরভাগ মানুষ বলবে যে আমি এই নিয়মের মধ্যে চলবো কারণ এটা আমার জন্য ভালো, আমি নিয়ম কানুন মেনে চলাটা আমার জন্য কল্যাণকর, এই কারণে আমি নিয়ম কানুনটা মানবো। মানে গেমস থিওরিতে যদি আপনি দেখেন, এই কারণেই মানুষের নিয়ম কানুনটা মানে। আমাদের সময় খুবই কম, আমি একটু শামীম রেজার কাছে যাই। শামীম রেজা, একই প্রশ্ন আপনাকে, আপনি কি নিয়ন্ত্রণ চান কিনা? আমার অবস্থানটা এরকম যে অনলাইনে যদি এমন কোন পত্রিকা থাকে বা হোয়াটএভার, তার বড় বিনিয়োগ এবং সেখানে একটা লাভের ব্যাপার আছে, এবং ঠিক যেভাবে আমরা মেইনস্ট্রিম অন্য পত্রিকাকে বা একটা টেলিভিশন বা রেডিওকে দেখি, সেক্ষেত্রে তার উপরে কিছু নীতিগত দেখভালের বিষয় একটা থাকতে পারে যে সে তার অর্থনৈতিক শৃঙ্খলা মেনে চলে। প্রপাগান্ডার একটা বড় ধরনের সোর্স না, কিন্তু আমি একটু স্পষ্ট করি জায়গাটা, এই ধরনের যারা যে বড় বিনিয়োগ, তাদের বড় লাভ হচ্ছে সেখান থেকে, তাদের প্রচুর পরিমাণে তাদের সেটা পঠিত হয় বা সেটা দেখা হয়, সেটা কোন যদি হয় তাহলে সে অর্থনৈতিক শৃঙ্খলা মেনে চলছে কিনা, রাষ্ট্রের অন্যান্য বিষয়, তার উপরে কিছু দেখভালের বিষয় থাকতে পারে, বাট নট অন নিউজ কন্টেন্ট। সেটার ব্যাপারে আমি স্বাধীনতা দিয়ে রাখছি। কিন্তু আপনি নিয়ন্ত্রণ চান কি চান না? নিয়ন্ত্রণ শব্দটা নিয়ন্ত্রণ শব্দটা এভাবে বলা যাবে না, তাকে আমি দেখভাল করতে পারি, কিন্তু বাকি যারা অনানুষ্ঠানিকভাবে ছোট কিংবা অ্যামেচার কিংবা এক ধরনের সিটিজেন জার্নালিজম চালাচ্ছে বা একটু বড় আকারে চালাচ্ছে কিন্তু বড় বিনিয়োগ নাই, সে বড় কোনো শৃঙ্খলা, অর্থনৈতিক কোনো শৃঙ্খলার বাইরে যাচ্ছে না, এরকম জায়গায় আসা আমি মনে করি যে একটু শিথিলতা রাখা প্রয়োজন। এক ধরনের নিয়ন্ত্রণ থাকা উচিত বলে মনে করেন আপনি? উচিত কিন্তু বলছি না আমি। শামীম রেজা, আমরা আলোচনা শেষ করছি। বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।